কেউ আছে। সেদিন রাতের বেলা নীলাদ্রি জয়েন্ট স্টাডি করার জন্য আমার বাড়িতে এসেছিল। ঠিক ছিল দুপুর থেকে সন্ধে পেরিয়ে অনেক রাত অবধি আমরা স্টাডি করব, কিন্তু রাত 10টায় ডিনারের পর আরো কিছুক্ষণ স্টাডি করে আমরা দুজনেই আড্ডায় ডুবে গেলাম। এটা ওটা নানা কথার পর ঘড়িতে যখন রাত 12টা বাজলো, তখন নীলাদ্রি বলতে শুরু করলো তার এক দিদির কাছ থেকে শোনা সত্যি একটা ঘটনা। বছরখানেক আগে নীলাদ্রির দিদি নতুন একটা ফোন কিনেছিল। কুদঘাটে তাদের বাড়িটাও একেবারে নতুন। বাড়িটা কমপ্লিট হওয়ার পরই নীলাদ্রির জামাইবাবু তার কাজের জায়গা দুবাইতে ফিরে যান। এই নতুন বাড়িতেই থাকে নীলাদ্রির দিদি এবং তার একমাত্র ছেলে দীপ। দীপ ক্লাস 4-এ পড়ে। ডিনারের পর ড্রয়িং রুমে বসে দিদি আর দীপ টিভিতে খেলা দেখছিল, কিন্তু খেলা দেখার চেয়েও মায়ের নতুন ফোন নিয়ে দীপের আগ্রহ ছিল অনেক বেশি। তাই সে তার মায়ের কাছ থেকে ফোনটা নিয়ে গেম খেলতে চাইল। নীলাদ্রির দিদি তাকে কল বা মেসেজ করতে বারণ করে শুধু গেমই খেলতে বলল। টিভি দেখতে দেখতে দিদির ঘুম এসে গিয়েছিল। হঠাৎ হাত থেকে টিভির রিমোটটা মাটিতে পড়ে যাওয়ায় চমকে উঠল দিদি, কিন্তু ওই রুমে তখন দীপ ছিল না। রিস্টওয়াচের দিকে তাকিয়ে দিদি দেখল রাত 12টা বাজছে। দীপকে খোঁজার জন্য ড্রয়িং রুম থেকে ডাইনিং হল পেরিয়ে নিজের বেডরুমে এসে দিদি দেখল হাতে ফোনটা নিয়ে দীপ ঘুমিয়ে পড়েছে। নিশ্চিন্ত হয়ে দীপের যাতে ঘুম না ভেঙে যায় এমনভাবে নীলাদ্রির দিদি খুব আস্তে ঘুমন্ত দীপের হাত থেকে ফোনটা নিজের হাতে নিল। ফোনটা হাতে নিয়ে দিদি দেখল যে ফোনের ডিসপ্লে ব্যাকগ্রাউন্ডটা দীপ চেঞ্জ করে দিয়েছে। ফোনের ফটো গ্যালারিতে দীপের বেশ কয়েকটা সেলফিও সেভ করা আছে। সেগুলো দেখতে দেখতে হঠাৎ একটা ছবিতে এসে দিদির চোখ আটকে যায়। সেই ছবিটায় দীপ চিত হয়ে শুয়ে, তার হাত দুটো বুকের ওপর জড়ো করা এবং ওর চারপাশে চাপ চাপ রক্ত। ফোন গ্যালারির শেষ সেভড ছবিটা এটাই। ছবির সঙ্গে সঙ্গে টাইমটাও সেভ করা আছে, রাত 12টা। কিন্তু ঘুমন্ত দীপের ছবি কে তুলল? এটা কিছুতেই দীপ তুলতে পারে না। আর দীপের চারপাশে এত চাপ চাপ রক্তই বা কোথা থেকে এলো? অথচ দীপ তো এখন নিশ্চিন্ত মনে ঘুমোচ্ছে। তাহলে কোনোভাবে হয়তো ফটো এডিট করে দীপ এটা করেছে। কিন্তু রাত 12টার সময় যখন ছবিটা তোলা হয়েছে, তার একটু পরেই দিদি এসে দেখতে পায় দীপ তখন গভীর ঘুমে আচ্ছন্ন। তাহলে ছবি তোলার সঙ্গে সঙ্গেই দীপ ঘুমিয়ে পড়ল, তাই বা হয় কি করে? এইসব 7-5 ভাবতে ভাবতে দিদিও ঘুমিয়ে পড়ে। কতক্ষণ ঘুমিয়েছিল জানে না, ছাদে ভারী কিছু একটা পড়ার আওয়াজে তার ঘুম ভেঙে যায়। চমকে উঠে মোবাইল ফোনের বাটন প্রেস করে তার ঘড়িতে তাকিয়ে দেখে রাত তখন 3টে। ধরফর করে উঠে বসে দেখে দীপ তার পাশে শুয়ে নেই। সঙ্গে সঙ্গে বিছানা থেকে নেমে ঘর থেকে বেরিয়ে অন্য সব ঘর এমনকি ব্যালকনিতেও দীপকে দেখতে পেল না দিদি। ছাদের দিক থেকে একটা অদ্ভুত গো গো আওয়াজ শুনে সিঁড়ি দিয়ে ছাদের দরজার দিকে এগিয়ে যায় দিদি। দরজা খোলার আগেই সিঁড়ির বাঁকে সে দেখতে পায় দীপ শুয়ে আছে চিত হয়ে, তার দুটো হাত বুকের ওপর জড়ো করা, আর তার চারপাশে চাপ চাপ রক্ত। এটা দেখেই দিদি অজ্ঞান হয়ে সেখানেই পড়ে যায়। ভোরবেলা কাজের লোক এসে কোনো সাড়া না পেয়ে পাড়া লোকদের ডেকে এনে তাদের দুজনকে উদ্ধার করে। ওই বাড়ি তৈরির সময় এক রাজমিস্ত্রি অসম্পূর্ণ বাড়ির চিলে কোঠার ঘরে আত্মহত্যা করে।